মানুষ মাত্রই লোভী। এই লোভের ফাঁদে পড়ে অনেক মানুষ অনেক কিছু করে বসে। অনেকের অনেক কিছুর উপর লোভ থাকে, তবে লোভেরও একটা সীমা থাকা দরকার। কোনো কোনো মানুষ এই লোভের সীমাটা অতিক্রম করে ফেলে এবং এমন কিছু করে ফেলে যার ভরপাই তার জীবন দিয়ে দিতে হয়। আপনারা শুনছেন আমাদের আজকের গল্প কঙ্কালমুণ্ড গ্রাম। গল্পটি লেখনে পঙ্কজ, গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাগুলি সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে এই ঘটনার কোনো মিল নেই। শুরু করছি আমাদের আজকের গল্প কঙ্কালমুণ্ড গ্রাম। গ্রাম বাংলার কুলে এক নিস্তব্ধ গ্রাম। গ্রামটির নাম ছিল মাধবপুর। গ্রামটি ছিল শান্ত, স্নিগ্ধ ও প্রকৃতির মাঝে এক সেরা গ্রাম। কিন্তু এই শান্ততার মাঝে লুকিয়ে রয়েছে অনেক বড় এক রহস্য, যা সেখানকার মানুষের ঘুম কেড়ে নিয়েছে। সেই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে একটা বাড়ি। বর্তমানে সেই বাড়িটি ঘন একটা বাঁশঝাড় দখল করে রেখেছে। কালের স্রোতে জীর্ণ পরিত্যক্ত বাড়িটা এক রহস্যময় কাহিনীর জীবন্ত সাক্ষী। এই বাড়িটিতে বাস করতেন জয়ন্ত চৌধুরী নামে একজন ব্যক্তি। তার ছিল অঢেল সম্পত্তি আর অগাধ ক্ষমতা, কিন্তু তার মনে ছিল এক অন্ধকার কামনা। আমাকে যেভাবেই হোক অমরত্ব পেতেই হবে। তার জন্য আমাকে যে পথ অবলম্বন করতে হয় তা আমি করব, কিন্তু আমি অমরত্ব পেতেই হবে। সে ছিল অমরত্বের পিপাসী, তাই সে কালো জাদু সাধনা করত। তিনি প্রায় দিন রাত্রিবেলা শ্মশানে গিয়ে বসে থাকতেন। মৃত ব্যক্তিদের আত্মা জাগিয়ে তোলার চেষ্টা করতেন, কি যেন এক তন্ত্রমন্ত্র করতেন। গ্রামবাসীরা বলতো জয়ন্ত চৌধুরী অঢেল ক্ষমতার সামাল দিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে শ্মশানে গিয়ে পাগলামো করছে। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। হঠাৎ করে জয়ন্ত চৌধুরী গৃহবন্দী হয়ে যায়। গ্রামের মানুষরা তাকে আর সেখানে দেখতে পায় না। হঠাৎ একদিন কিছু লোক জয়ন্ত চৌধুরীর বাড়ির পাশ দিয়ে রাত্রি বাড়িতে যাচ্ছিল। রাত্র তখন 12টা বাজে। তারা হঠাৎ শুনতে পায় জয়ন্ত চৌধুরী বন্ধ ঘরের ভেতর থেকে এক তীব্র আর্তনাদ আর প্রাণ ভিক্ষার করুণ সুর। বাঁচাও, আমাকে বাঁচাও। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। বাঁচাও, বাঁচাও। চলে যা শয়তান, চলে যা, আমার কাছ থেকে চলে যা। সেই শুনে তারা দাঁড়িয়ে পড়ে এবং নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। পাগলটার আবার কি হলো? ও এভাবে চিৎকার করছে কেন? গিয়ে দেখবো নাকি? তখন পাশে থাকা আরেকজন ব্যক্তি বলে ওঠেন, তুমিও পাগল হয়েছ নাকি? পাগলের কীর্তিতে কান দিচ্ছ। চলো এবার তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। পরদিন সকালবেলা গ্রামবাসীদের হইচই পড়ে যায় জয়ন্তী চৌধুরীর বাড়ির পাশে। আর একটা কথা আপনাদের বলা হয়নি, জয়ন্ত চৌধুরীর অঢেল ক্ষমতা ও সম্পত্তির মালিক হলেও সে কিন্তু নিঃস্ব। তার আত্মীয় পরিজন বলতে কেউ নেই ত্রিভুবনে। জয়ন্ত চৌধুরীর বাড়ির পাশে এত হইচই দেখে কাল রাত্রিতে তার বাড়ির পাশে থাকা সেই লোকগুলির মধ্যে দুজন লোক এগিয়ে আসে এবং তারা সেখানে গিয়ে যে দৃশ্য দেখে তা দেখে তারা চমকে উঠে। কারণ তাদের সামনে ছিল জয়ন্ত চৌধুরীর দেহ বিচ্ছিন্ন মুন্ডু। তারপর তারা দুজন একটু সরে আসে এবং নিজেদের মধ্যেই কথা বলে। সত্যি কাল জয়ন্ত চৌধুরী খুবই বিপদে ছিল। শ্যাম বলে ওঠে, হ্যাঁ তুই সত্যি বলছিস, সে সত্যি বিপদে ছিল। আমরা সেটা পাগলের পাগলামি ভেবে না গিয়ে সেখানে অনেক বড় ভুল করেছি। তারপর মদন বলল, হ্যাঁ, যা হবার হয়ে গেছে। কাল রাত্রির ঘটনার সাক্ষী আমরা 4 জন।
এই ঘটনাটা যাতে গ্রামের কেউ জানতে না পারে যে আমরা কাল রাত্রি ওখানে ছিলাম। তখন শ্যাম বলল, হ্যাঁ ঠিক আছে, এই কথাটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক, নয়তো গ্রামবাসীরা কি বলবে। এর কিছুদিন পর গ্রামের সেই 4জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি নিখোঁজ হয়ে যায় এবং 3 দিন পর সেই ব্যক্তির কাটা মুন্ডু নদী জলে ভাসতে দেখতে পাওয়া যায়। এই ঘটনায় গ্রামবাসীদের মনে ভয়ের সঞ্চার শুরু করে। কিছুদিন যাওয়ার পর গ্রামবাসীরা সেই ঘটনাটা ভুলতে শুরু করে। প্রায় মাসখানেকের মধ্যে আবারও একজন লোক গ্রাম থেকে উধাও হয়ে যায় এবং এর কয়েকদিন পর সেই ব্যক্তির মুন্ডহীন দেহটা জয়ন্ত চৌধুরীর বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে পাওয়া যায়। এই দেখে গ্রামের মানুষরা আতঙ্কে দিন কাটাতে শুরু করে। নিশ্চয়ই আমাদের গ্রামে কোনো দৈত্য এসে পড়েছে, যে আমাদের গ্রামের মানুষদের এক এক করে হত্যা করেছে। আজ থেকে গ্রামবাসীরা রাত্রিবেলা ঘর থেকে বের হবে না। শ্যাম এবং মদন তারা দুজন সব থেকে বেশি চিন্তায় আছে এখন, কারণ তারা 4জনের মধ্যে 2জনকে কোনো অজানা শক্তি খতম করে দিয়েছে। এবার হয়তো তার দৃষ্টি তারা 2জনের উপর, কারণ তারা ছিল সেই রাত্রির সাক্ষী। এরপর থেকে তারা 2জন যেখানেই যেত একসাথে যেত এবং একসাথেই বাড়ি ফিরে আসতো সন্ধ্যার আগে। এইভাবে প্রায় 15 দিন কেটে যায়। একদিন রাত্রিবেলা মদনের ছেলের প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। পেট ব্যথাটা এতটাই বেশি ছিল যে ডাক্তার ছাড়া কাজ হবে না। তাই মদন বাধ্য হয়ে শ্যামকে সাথে নিয়ে ডাক্তার আনতে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। রাত তখন প্রায় 9টা। তবে বাজারে যাওয়ার রাস্তাটা ছিল জয়ন্ত চৌধুরীর বাড়ির পাশ দিয়ে। তারা 2জন হাতে একটা মশাল নিয়ে ছুটছে সেই বাজারের দিকে। জয়ন্ত চৌধুরীর বাড়ির বাঁশঝাড়টা পার করতেই তারা অনুভব করলো তাদের পায়ের সাথে তাল মিলিয়ে কে যেন হাঁটছে। তা শুনে তারা 2জন থমকে দাঁড়ায় এবং পিছন দিকে ঘুরে তাকায়। তবে তারা কিছুই দেখতে পায় না। তবে একটা অদ্ভুত জিনিস তাদের সামনে ঘটে চলেছে। মাটিতে পড়ে থাকা শুকনো বাঁশঝাড়ের পাতাগুলো যেন কারোর পায়ের চাপে দেবে আছে, অথচ কোনো মানুষের অস্তিত্ব তারা দেখতে পাচ্ছে না। তখন শ্যাম বলে ওঠে, কিছু না এটা, চল তাড়াতাড়ি সামনের দিকে। এই বলে তারা 2জন আবারও সামনের দিকে এগোতে লাগলো। এইভাবে কয়েকবার সামনের দিকে এগোনোর পর হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় কালো লম্বা একটা ভয়ঙ্কর লোক। সে এবার আড়াআড়ি থেকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে তাদের। তারা মশালের আলোয় দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে তাদের সামনে। তার হাতে ছিল একটা কঙ্কাল মুন্ডু, আর তার ধরে মাথাটাই নেই। হাতে থাকা সেই কঙ্কাল মুন্ডুটা হঠাৎ হা হা করে হাসতে শুরু করে। তখন মদন কাঁপতে কাঁপতে বলে, কে কে তুই? তখন সেই লোকটার হাতে থাকা কঙ্কাল মুন্ডুটা বলতে শুরু করে, আমাকে চিনতে পারছো না মদন? আমি জয়ন্ত। তখন শ্যাম বলে ওঠে, কি বলছিস তুই? জয়ন্ত অনেকদিন আগেই মারা গেছে, আমাদের রাস্তাটা ছাড়। তখন সেই কঙ্কাল মুন্ডুটা আবারও বলে ওঠে, তোরা যদি আমার আর্তনাদ শুনে আমাকে বাঁচাতে আসতি, তাহলে আমিও আজ তোদের মতো জীবিত থাকতাম। আমার সেই কষ্টে ভরা রাত্রিটা সাক্ষী তোরা 4জন, যার মধ্যে আমি 2জনকে আমার দাস বানিয়ে ফেলেছি। এবার তোদের পালা। এই বলতে না বলতেই আবারও একটা কারুর পায়ের শব্দ এবং ঘুংরুর আওয়াজ তারা শুনতে পায়। এবার তারা 2জন মাথা ঘুরিয়ে দেখতে পায় একজন তান্ত্রিক, যার চোখ দিয়ে আগুন জ্বলে জ্বলে পড়ছে। সমস্ত শরীর কি যেন এক ভস্ময় ভরা, এবং সমস্ত হাতে এবং শরীরে যেন কিসের একটা মুন্ডু এবং হাড্ডির মালা।
এটা যেন কোনো তান্ত্রিক নয়, কোনো মাংসাশী পিশাচ। তখন সেই কঙ্কাল মুন্ডুটা বলে ওঠে, এই নাও তোমার শিকার, এবার আমার আত্মাকে মুক্তি দাও। এই কথা শুনে মদন আর সেম ভয়ে কাঁপতে শুরু করে এবং নিজেদের প্রাণ রক্ষার জন্য ভিক্ষা চায়। কিন্তু সেই তান্ত্রিক আর মুন্ডুহীন সেই দেহটা ঝাঁপিয়ে পড়ে সেম আর মদনের উপর। পরদিন সকালবেলা গ্রামবাসীরা আবারও দুটো দেহ দেখতে পায় জয়ন্ত চৌধুরীর বাড়ির পাশের সেই বাঁশ ঝাড়ে। তবে দেহগুলো ছিল মুন্ডুহীন, আর একটা কঙ্কাল মুন্ডু সেই বাঁশঝাড়ের একটা বাঁশের উপর ঝুলতে দেখা যাচ্ছিল। এই ঘটনার পর থেকে গ্রামটি লুকছাড়া হয়ে যায়, আর এই গ্রামটির নাম হয়ে যায় কঙ্কাল মুন্ডু গ্রাম। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কঙ্কাল মুন্ডু গ্রাম। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ভিডিওগুলি লাইক করে যাবেন। আমরা এরকম নিত্য নতুন ভৌতিক গল্প আপনাদের জন্য রোজ নিয়ে আসবো।